তাহলে আজকে আমরা প্রশ্ন দিয়ে শুরু করি। অর্থাৎ গত আমরা পিআরবিটা শেষ করছি এবং সড়ক পরিবহনটাও শেষ করছি। তো আমরা পিআরবি থেকে কিছু প্রশ্ন আলোচনা করব এবং সড়ক পরিবহনটা পরে ধরবো। তো আমরা পিআরবির একটা প্রশ্নের একটা শীট দিছিলাম, সেখানে প্রায় কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলি আমরা প্রথম দিক দিয়ে কিছু প্রশ্ন পড়াইছিলাম, লাস্টের কিছু প্রশ্ন আমি পড়াইতে পারি নাই বা সময়ের অভাবে ক্লাস শেষ হয়ে গেছিল। তো আজকে আমরা এই জন্য উল্টা দিক দিয়ে ধরবো, অর্থাৎ শেষের দিকের প্রশ্নগুলি এখন আগে পড়াবো। তো আমরা দেখি কি কি প্রশ্ন ছিল, একটু সবাই মনোযোগের সাথে ক্লাসটা করবেন। আশা করি পিআরবি প্রশ্ন সংক্রান্ত অনেক জটিলতা কাটবে ইনশাআল্লাহ। তো আমরা দেখেন একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নটা কি ছিল দেখেন সবাই। প্রথম প্রশ্ন লাস্টের দিক দিয়ে আলোচনা করি। সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটলে পরোয়ানায় উল্লিখিত ব্যক্তির কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, সাজাপ্রাপ্ত ব্যক্তি মালয়েশিয়া অবস্থান করছে, এই ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? এখন দেখেন প্রশ্নটা কি, আপনি ভালো করে আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা হচ্ছে, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি আপনার কাছে একটা ওয়ারেন্ট পাঠাইছে আদালত থেকে, ভালো করে বুঝেন। এই ওয়ারেন্টের যে ব্যক্তি যার নাম আছে ওই ব্যক্তি মালয়েশিয়ায়। ওই ব্যক্তি কোথায়? মালয়েশিয়ায়। তাহলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন? আর কি লেখছে দেখেন। ওই ব্যক্তি কোথায় অবস্থান করতেছে? ওই ব্যক্তির অবস্থান হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশে নাই, ওই ব্যক্তির অবস্থান হচ্ছে মালয়েশিয়া। অর্থাৎ সাজাপ্রাপ্ত এবং উক্ত ব্যক্তি অবস্থান করতেছে মালয়েশিয়া। তারপর হচ্ছে বলছে যে উক্ত ব্যক্তির মৃত্যু ঘটলে পরোয়ানায় উল্লেখিত ব্যক্তির কোনো অস্তিত্ব নাই। তারপর হচ্ছে মালয়েশিয়া অবস্থান করতেছে, এই ক্ষেত্রে পুলিশ অফিসার কি কি কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করবে? প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্নটা বলতেছে যে সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটছে, সাজাপ্রাপ্ত ব্যক্তির কোনো অস্তিত্ব নাই, এলাকায় খুঁজে পাওয়া যাইতেছে না। সাজাপ্রাপ্ত ব্যক্তি মালয়েশিয়া অবস্থান করতেছে কিংবা বিদেশে যে কোনো রাষ্ট্রে অবস্থান করতেছে। এখন আপনার কাছে একটা ওয়ারেন্ট আছে, এখন আপনি পুলিশ অফিসার হিসেবে করণীয় কি? আপনি উত্তরটা ভালো করে বুঝেন। প্রথম প্রশ্নটা ছিল যে সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটলে, এখন যদি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে প্রথম কাজটা কি করতেন? যে সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটলে, যদি সাজাপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটে, প্রথম কাজটা হচ্ছে আপনি চেয়ারম্যান বা মেম্বারের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। যে এলাকায় আপনি দায়িত্ব পালন করতেছেন ওই এলাকার চেয়ারম্যান বা মেম্বারের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নেবেন। সে এই এলাকায় উক্ত যে লোকটা আসামি সে মৃত্যু করছে, ওর কাছ থেকে নিয়ে একটা প্রত্যয়ন নেবেন। এই হচ্ছে আপনার কাজ। পরেরটা আমি বলতেছি। আচ্ছা, তারপর পরোয়ানা উল্লিখিত ব্যক্তির কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এই পরোয়ানা যদি উল্লিখিত কোনো ব্যক্তির অস্তিত্ব নাই, তাহলে আপনি কি করবেন? তাহলেও আপনার যে কাজটাই করবেন, যে পরোয়ানা উল্লিখিত ব্যক্তির যদি কোনো অস্তিত্ব না থাকে, ওই সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান মেম্বারের ক্ষেত্রে ওর কাছ থেকে নিয়ে একটা পত্রায়ন সংগ্রহ করবেন যে এই এলাকায় এই লোক বসবাস করে না, চেয়ারম্যানের কাছ থেকে একটা সিল নিয়ে আসবেন। শেষ আপনার কাজ। পরের কাজটা কি দেখেন। পরে বলতেছে যে সাজাপ্রাপ্ত ব্যক্তি মালয়েশিয়া অবস্থান করতেছে। এখন সেই ব্যক্তি যদি মালয়েশিয়া অবস্থান করে, তাহলে আপনি তার আত্মীয় স্বজন যারা আছে তাদের নিকট থেকে আপনি কি করবেন? একটা রিপোর্ট নেবেন। তাদের নিকট থেকে আপনি ওই আত্মীয় নিকট থেকে প্রয়োজনে আপনি ওই ওর যে বিদেশে অবস্থান করছে প্রয়োজনে একটা পাসপোর্ট নেবেন, ওর একটা কপি সংগ্রহ করবেন, কোন দেশে আছে ওইটা আপনি নিয়ে আসবেন। তারপরে ওইগুলি সংযুক্ত কইরা আপনি একটা এনআইআর দাখিল করবেন। আপনি কি দাখিল করবেন? এনআইআর দাখিল করবেন। অর্থাৎ এই লোকটার বা এইখানে অবস্থান করে না, চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নের সাথে আপনার যে রিপোর্টটা আছে যে এই এলাকায় বসবাস করে না, আপনি সিলসাপুর মাইরা ওই যে আদালত থেকে ওয়ারেন্ট আছে সেই আদালতে আপনি পাঠিয়ে দিবেন। এই এনআইআর এর ধারাটা দিবেন আপনি CRPC 75-2 আর পিআরবি 323, এই দুইটা দ্বারা আপনাকে দিতে হবে। তাইলে কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন আশা করি। তাহলে পিআরবি 75-2 আর না ফৌজদারি কার্যবিধি 75-2 আর হচ্ছে পিআরবি 323, এই দুইটা দ্বারা দিবেন। তাহলে প্রশ্নটা কি ছিল আগে আপনাকে বুঝতে হবে। আপনি হুট করে লেখা শুরু করলে কিন্তু হবে না। আগে পরীক্ষার হলে আপনাকে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বোঝার পরে আপনি উত্তরটা লিখতে হবে। আমরা ইতিপূর্বে দেখছি যে অনেক ছাত্ররা আছে পরীক্ষার হল থেকে বারোয় আয়সা বলে, স্যার এটা তো আমি পারতাম, এটা তো সহজ প্রশ্ন, কিন্তু আমি লিখতে পারি নাই, আমি মনে করছি এইটা না অন্যটা। এই জন্য আপনাকে প্রশ্নটা আগে খেয়াল করতে হবে। বিশেষ করে MCQ পরীক্ষার মধ্যে আমরা দেখছি MCQ পরীক্ষার হলে আপনার কমপক্ষে 35টা প্রশ্ন, 30 থেকে 35টা প্রশ্ন আসবে, একদম আপনি পারবেন এরকম। আর 10টা কি 15টা প্রশ্ন পড়বেন, আপনি এটা কমন ফলাইতে পারবেন না।
10টা 15টা প্রশ্ন আপনার জন্য কঠিন হবে, কমন ফলাইতে পারবেন না। আমরা দেখছি যে এমন ছাত্র আছে যে মনে করেন একটা প্রশ্ন শুরু করলো, প্রথমে একটা দুইটা প্রশ্ন পারতেছে না, ওই একটা দুইটা প্রশ্নের পিছনে সে সময় নষ্ট করে ফেলতেছে 2-3 মিনিট, তাইলে কিন্তু আপনি কিন্তু এই 30 মিনিটের ভিতরে 50টা এমসিকিউ কভার করতে পারবেন না। আপনি প্রথমটা পারেন না, দ্বিতীয়টা পারেন না, তৃতীয়টা পারেন না, চতুর্থটা পারেন না, পঞ্চমটা পারেন না, এইভাবে মাত্র মনে করেন 15 পর্যন্ত পারেন না, সমস্যা নাই। এরপরে দেখবেন আপনার সহজগুলি আসতেছে। প্রশ্নের একটা নিয়ম আছে, প্রশ্নটাকে আপনার 3 ভাগে ভাগ করে করা হয়। একটা হচ্ছে একদম দুর্বল ছাত্রদের জন্য, মিডিল ক্লাস এবং হায়ার লেভেল, এই 3 ভাগে ভাগ করে প্রশ্ন করা হয়। দেখা যাচ্ছে যে আপনার এমনভাবে প্রশ্নটা করা হয় যাতে ম্যাক্সিমাম ছাত্র স্ট্যান্ডার্ড বজায় রাখে, যে ম্যাক্সিমাম ছাত্ররা পাস করে ওই স্ট্যান্ডার্ড মান। কিন্তু মাথা ঠান্ডা করে যদি আপনি লেখেন, আপনি কিন্তু উত্তর লিখতে পারবেন। যদি আপনি যদি মাথা গরম করে ফেলান, তাহলে কিন্তু জানা উত্তরও ভুল হয়ে যাব। এই জন্য আপনাকে প্রশ্ন কি চাইছে, আপনাকে এই প্রশ্নটা বুঝতে হবে, তারপরে আপনি উত্তর লেখা শুরু করবেন। এখন প্রশ্ন চাইলো যে সাজাপ্রাপ্ত ব্যক্তি এলাকার মধ্যে কোনো অস্তিত্ব নাই, এখন আপনি, আপনার কাছে ওয়ারেন্ট আসলে আপনি পুলিশ অফিসার হিসেবে কি দায়িত্ব পালন করবেন বা কি ভূমিকা পালন করবেন। এখন কি ভূমিকা পালন করবেন, এখানে কিন্তু আমরা পড়াইছি এনিয়ার, কিন্তু মূলত আপনাকে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এনিয়ার দাখিল করতে হবে, এই কাজ। কিন্তু দেখেন কত ঘুরায় কিন্তু প্রশ্ন আসতেছে, যে মালয়েশিয়া অবস্থান করতেছে, এই লোকটা মারা গেছে, এলাকায় অস্তিত্ব নাই, ঘুরে ফিরে উত্তর কিন্তু এনিয়ার। আশা করি এনিয়ার সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, আশা করি আপনি এই প্রশ্ন নিয়ে কোনো বাদবেন না। এরপরের প্রশ্নটা দেয়, আমি আজকে উল্টো দিক দিয়ে শুরু করছি, অর্থাৎ প্রথম দিক দিয়ে কিন্তু এর আগে ক্লাস করাইছি, আজকে উল্টো দিক দিয়ে ক্লাস শুরু করছি, মানে হচ্ছে পিছনের প্রশ্নগুলো আগে পড়াচ্ছি, কারণ সময় শেষ হয়ে যায়, পরে কভার করতে পারি না। এরপর দেখেন টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়া কাকে বলে, কখন ও কোথায় কি জন্য এই প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়া কাকে বলে, টিআই প্যারেড কারে কয়, এটা তো আপনারা জানেন। টিআই প্যারেড ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 200 পিআরবি 282-তে আমরা পড়ে আসছিলাম টিআই প্যারেড। তো এই টিআই প্যারেডটা হচ্ছে পুরো অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, অর্থাৎ কোনো আসামিকে শনাক্ত করার জন্য এই জেলখানার ভিতর থেকে কয়েদিদের সংগ্রহ করে, অর্থাৎ মনে করেন যে একটা আসামি ধরছে, এখন ধরার পরে এখন আসলে সে অপরাধী কিনা ভিকটিমকে নিয়ে আসবে, ভিকটিমকে নিয়ে আসার পরে তারপর ওই জেলখানা থেকে 8-10 জন কয়েদি নিয়ে আসবে, 8 জন বা 10 জন কয়েদি নিয়ে এসে এই আসামিরে একরকম পোশাক পরাইবে, তারপর ভিকটিমরে বলবে তুমি বলো এটা কে অরিজিনাল আসামি। তারপর এই ভিকটিম যদি শনাক্ত করতে পারে প্রকৃত আসামিকে, তাহলে বোঝা যাবে যে আসলে সে অপরাধী। কিন্তু একই ধরনের পোশাক পরা থাকবে, সে যদি শনাক্তকরণ না করতে পারে তাহলে বোঝা যাবে না, এখানে একটু ঝামেলা আছে। তাহলে টিআই প্যারেড প্রশ্ন হচ্ছে টিআই প্যারেড শনাক্তকরণ মহড়া কাকে বলে, যে কোনো আসামিকে শনাক্ত করার জন্য জেলখানার মধ্যে 5-7 জন বা 10 জন কয়েদিদের মধ্য থেকে একই পোশাকে আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে প্যারেড হয়, এটা হচ্ছে টিআই প্যারেড। টিআই প্যারেড হচ্ছে পিআরবি 282। আচ্ছা, কখন কোথায় কি জন্য এই মহড়া অনুষ্ঠিত হয়, এই প্যারেডটা অনুষ্ঠিত হয় জেলখানায়। কখন হয় যখন আসামিকে শনাক্ত করার প্রয়োজন হয়। আশা করি 31 নম্বর প্রশ্নটাও আপনার ক্লিয়ার। আর আমি চেষ্টা করব আজকের এই প্রশ্নের উত্তরগুলো একটা পিডিএফ ফাইল দেওয়ার জন্য, অর্থাৎ উত্তর সহ প্রশ্নগুলি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব এই ক্লাস নেওয়ার পরে, কিন্তু নেটে একটু সমস্যা আছে, দিতে পারি কিনা, আজকে না পারলেও সকালে পেয়ে যাবেন, অবশ্যই চেষ্টা করব সাথে সাথে দেওয়ার জন্য। অর্থাৎ এই প্রশ্নটা আপনি, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পিডিএফ ফাইলে দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরের প্রশ্নটা দেখেন, সিআইডির, এখানে ডিআইডি বলে আসছে, সিআইডির শিডিউলভুক্ত মামলাগুলো কি কি। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, যে সিআইডি শিডিউলভুক্ত মামলাগুলো কি কি। এটা কিন্তু আপনি মানে কোথাও পান নাই আমার মনে হয়। সিআইডির শিডিউলভুক্ত মামলা, অর্থাৎ সিআইডি কোন কোন মামলা তদন্ত করে। আপনি প্রশ্নটা আবার দেখেন, সিআইডি শিডিউলভুক্ত মামলাগুলি কি কি। তা এই সিআইডির শিডিউলভুক্ত মামলা গুলো সম্পর্কে আসলে এগুলি বেশ কিছু মামলা আছে সিআইডি যেগুলি শিডিউলভুক্ত করে, মানে সিআইডি তদন্ত করে আর কি। অর্থাৎ সিআইডি যে সমস্ত মামলাগুলি তদন্ত করে, এইগুলি হচ্ছে সিআইডির শিডিউলভুক্ত মামলা। এখন এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে লিখবেন শুনেন, একটু ভালোভাবে বুঝেন। সিআইডির শিডিউলমুক্ত মামলা যখন আপনি লিখতে যাবেন, অর্থাৎ সিআইডির শিডিউলভুক্ত মামলা যদি এটার আপনি যখন লিখতে যাবেন, তখন কিন্তু আপনার এই
আপনার এই সরাসরি সিআইডির শিডিউলভুক্ত মামলা কত ধারা, এই ধরনের প্রশ্ন কিন্তু ধারাটা এইভাবে নাই। তবে সিআইডির শিডিউলভুক্ত মামলাটা কিভাবে আপনি লিখবেন সিআইডির শিডিউলভুক্ত মামলাগুলি হচ্ছে, প্রথমে লিখবেন যে দস্যুতা এবং ডাকাতি, প্রথমে লিখবেন এভাবে লিখবেন যে সিআইডির শিডিউলভুক্ত মামলা দস্যুতা এবং ডাকাতি, এটার ধারাটা বের করো, এইটার ধারাটা দিবেন, এই যে দস্যুতার দিবেন পেনাল কোড 392 এবং প্যারাল কোড 309/95/309 এই হচ্ছে আপনার সিআইডির, এই হচ্ছে প্যারাল কোড, এইভাবে ধারাটা দিবেন। আমি আবার বলি, যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে সিআইডির শিডিউলভুক্ত মামলাগুলি কোনগুলি, তখন আপনি লিখবেন সিআইডির শিডিউলভুক্ত মামলাগুলো হচ্ছে নিম্নরূপ কোনগুলি, প্রথমে দিবেন প্যানাল কোড 392, 395, 396, এইগুলি হচ্ছে সিআইডির শিডিউলভুক্ত মামলা। তারপর দিবেন আপনি খুনের সংজ্ঞা, প্যানাল কোডটা হচ্ছে 302 অবলিক আপনার 303, এই হচ্ছে সিআইডির শিডিউলভুক্ত মামলা। আচ্ছা, তারপর হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনের আপনার অপহরণ সংক্রান্ত মামলাগুলি, যদিও এখন নারী শিশু আইনের যে অপহরণ, এটা হচ্ছে মানব পাচারে চলে গেছে, যদিও এই ধারাটা এখন আর নাই, তখন সেই ক্ষেত্রে আপনি দিবেন মানব পাচারের 10-11, এটা হচ্ছে সিআইডির শিডিউলভুক্ত মামলা। তারপর আপনি দিবেন আপনার মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধের শাস্তির ধারাটা দিতে হবে, যেমন দিবেন 36, এখানে শাস্তির ধারা। আচ্ছা, তারপর হচ্ছে জাল দলিল সম্পর্কিত আপনার এই সিআইডির শিডিউলভুক্ত মামলা হচ্ছে জাল দলিল সম্পর্কিত। আচ্ছা, এরপরে হচ্ছে মুদ্রা বা স্ট্যাম্প, ওই যে পেনাল কোড আইনের 231 থেকে 258 পর্যন্ত, এই যে স্ট্যাম্প বা জাল মানে আপনার মুদ্রা সংক্রান্ত অপরাধ, এইগুলি হচ্ছে সিআইডির শিডিউলভুক্ত মামলা। আশা করি সিআইডির যে শিডিউলভুক্ত মামলাগুলি মোটামুটি একটা ধারণা হয়েছে। সবগুলি যদি মনে না রাখতে পারেন, তাহলে আপনি মূল কথাগুলি লিখে দেবেন, যেমন পেনাল কোড আইনের দস্যুতা, খুন, তারপর ডাকাতি, এইগুলি সিআইডি, তারপর হচ্ছে জাল মুদ্রা, এগুলি সিআইডি, তারপর মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধ, তারপর অপহরণ সংক্রান্ত অপরাধ, এগুলি দিয়ে দিবেন, আশা করি হয়ে যাবে এরকম 5-7টা। এখন এটার ধারাটা কত দিবেন, এটার ধারাটা হচ্ছে যে অপরাধের ধারা যেটা, ওইটা দিবেন। আশা করি বিষয়টা বুঝছেন, একদম ক্লিয়ার। আচ্ছা, এরপরের প্রশ্নটা আসেন, আমরা আজকে শুধু প্রশ্ন নিয়ে একটু বেশি সময় নিতেছি, কারণ হচ্ছে কারণ প্রশ্ন তো পরীক্ষা মধ্যে আসবে। আচ্ছা, এরপরে 29 নম্বর প্রশ্ন দেখেন, এসআর মামলা বলতে কি বোঝেন, এটা কিন্তু সবাই পারে। এসআর মামলা হচ্ছে কি, এসআর মামলা হচ্ছে স্পেশাল রিপোর্ট, অর্থাৎ এস মানে হচ্ছে স্পেশাল আর্থে রিপোর্ট, এসআর স্পেশাল রিপোর্ট কেস বা গুরুত্বপূর্ণ মামলা। অর্থাৎ এসআর মামলা কাকে বলে, কোনো বড় ধরনের মামলা, যেমন খুন, দস্যুতা, ডাকাতি, কোনো বার্গলারি, এই সমস্ত মামলাকে পুলিশ অফিসার আমলে নিয়ে এসআর ঘোষণা করেন। যে মামলায় এসআর ঘোষণা করেন এটার নামে এসআর মামলা, অর্থাৎ সিনিয়র অফিসাররা যে মামলায় এসআর ঘোষণা করেন সেটার নামে এসআর মামলা। বিষয়টা বুঝাইতে পারছি? এটা হচ্ছে এসআর মামলা পিআরবি কত 53 এবং 54 হচ্ছে এসআর মামলা সম্পর্কে আলোচনা করছে। এটা তেমন কোনো কঠিন না, সহজ আছে। তারপর প্রশ্ন দেখেন, ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি, অর্থাৎ ব্রিফ কি জন্য প্রস্তুত করা হয়, ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে, ব্রিফ কিভাবে নিষ্পত্তি করা হয়। দেখেন, ব্রিফ প্রস্তুত করা, ব্রিফের দ্বারা কত, ব্রিফ হচ্ছে 400, পিআরবি 444 বলছে ব্রিফ সম্পর্কে আলোচনা। তাহলে প্রথম প্রশ্নটা ছিল যে ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি। ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে মামলার ত্রুটি দূর করা, দ্বারা ওই যে 444। এরপরে হচ্ছে ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে। দেখেন প্রশ্নটা আপনি, যে ব্রিফ প্রস্তুত করার উদ্দেশ্য কি, ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে। আচ্ছা, ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে, এখানে কিন্তু একটু আপনার বড় আলোচনা। কি কি বিষয় উল্লেখ থাকে, যেমন থানার নাম থাকে, মামলার নাম্বার থাকে, মামলার ধারা মানে যে ধারায় মামলা, বাদীর নাম থাকে, আসামির নাম থাকে, সাজার থাকে, শনাক্তকারী ব্যক্তির নাম থাকে, পলাতক আসামির নাম থাকে, রেকর্ডকারী অফিসারের নাম থাকে, তদন্তকারী অফিসারের নাম থাকে, এজাহারের সংক্ষিপ্ত বিবরণ থাকে, তদন্ত পদ্ধতি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, মতামত থাকে, দাখিলকারী অফিসারের
নাম এবং পদবি স্বাক্ষর থাকে। তো আপনি এই সব যদি মনে না থাকে, মোটামুটি মামলায় কি কি থাকে, যেমন তদন্তকারী অফিসারের নাম, মামলার ঘটনা, এজাহারকারীর নাম, রেকর্ডকারী অফিসার, এইগুলি কয়েকটা ধারা, কথাবার্তা এগুলি লিখে দিবেন। ধারা ওই একই, পিআরবি 444 ব্রিফ। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, এর সাথে আর কি আছে দেখি আমরা। ব্রিফ, আচ্ছা ব্রিফ, আচ্ছা দেখেন পুলিশ অফিসার, আচ্ছা ব্রিফ, ইহাতে কি কি বিষয় উল্লেখ থাকে আমি বললাম। ব্রিফ কিভাবে নিষ্পত্তি করতে হয়। আচ্ছা, ব্রিফ কিভাবে নিষ্পত্তি করতে হয়, ব্রিফ মানে কিভাবে আপনি নিষ্পত্তি করবেন। ব্রিফ আসার সাথে সাথে আপনি কি করবেন, ওই যে পার্ট 1 রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। পার্ট 1 রেজিস্টারে আপনি লিপিবদ্ধ করেন। ব্রিফ পাওয়ার সাথে সাথে, মনে করেন যে আপনি তদন্তকারী কর্মকর্তা, মানে ডিউটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ব্রিফ আপার সাথে সাথে আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। ধারা দিবেন কত, ওই যে জেনারেল ডায়েরি ধারা 377। তাহলে ব্রিফ পাওয়ার সাথে সাথে আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। সরি, প্রথমে প্রাপ্তি রেজিস্টারে অর্থাৎ রিসিপ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করবেন, তারপর জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। তারপর যার নামে ব্রিফ আসছে এই তদন্তকারী কর্মকর্তার নিকট ওই ব্রিফের কাগজটা দিবেন। তারপর ওই ব্রিফটা দেওয়ার পরে এই ব্রিফের ত্রুটি কি থাকে এটা দূর করিয়া তারপর সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দিতে হবে। ব্রিফের কাজ শেষ। ধারা কত দেবেন, এই 444। আশা করি সবটাই বুঝছেন, তেমন কোনো কঠিন না, একদম সহজ। আচ্ছা, পরের প্রশ্ন আসেন। পুলিশ বিভাগে কোন কোন ক্ষেত্রে লাল কালি ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এটা একটা আশার মতো প্রশ্ন। পুলিশ বিভাগে কোন কোন ক্ষেত্রে লাল কালি ব্যবহার করা হয়। এখানে কিন্তু পুলিশ বিভাগে কোন কোন ক্ষেত্রে লাল কালি ব্যবহার করা হয়, এখানে অনেকগুলি কথাবার্তা আসছে। যেমন হইচই বিজ্ঞাপনে কিন্তু লাল কালি ব্যবহার করা হয়। আবার রিসিপ্ট রেজিস্টারে পিআরবি 378-এও এইখানেও লাল কালি ব্যবহার করা হয়। তারপরে আপনার ইনকোয়ারি স্লিপে লাল কালি ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে চৌকিদারি প্যারেডদের নাম লাল কালিতে লিপিবদ্ধ করা হয় যারা অনুপস্থিত থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে পরোয়ানা রেজিস্টারে লাল কালিতে লিপিবদ্ধ করা হয়। তারপর খতিয়ান রেজিস্ট্রে গবাদি পশু লাল কালিতে লিপিবদ্ধ করা হয়। চুরি বা চুরির অপরাধ ক্রাইম ম্যাপে লাল কালিতে লিপিবদ্ধ করা হয়। এমন অনেকটি কথাবার্তা আছে। লাল কালিতে কি কি, পুলিশ বিভাগে কোন কোন ক্ষেত্রে লাল কালি ব্যবহার করা হয়, এটার একটা তালিকা আমি দিয়ে দিব একটু পরে। টেনশনের কিছু নাই, আপনি মুখস্থ করে ফেলবেন, একদম সহজ করে দিব, যাতে এই উত্তরগুলি আপনাকে খুঁজে খুঁজে বাহির না করতে হয়। তবে এটা আমার না দিলে ভালো হইতো, আপনি যদি পিআরবি বই থেকে খুঁজে খুঁজে বাইর করতেন, তাহলে আপনার ওই খুঁজে খুঁজে বাইর করার এই কষ্টটা আপনি করতেন, তাহলে আপনার এই পড়াটা পড়তেন। এখন আমি বার করে দিব, এই জন্য হয়তো আপনার কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে, সময়টা সাশ্রয় হবে, এই জন্য আমি দিতেছি। কিন্তু আনলে আপনাকে দায়িত্ব দিতাম যে লাল কালির ব্যবহার একটু খুঁজে বার করে রাখেন। পিআরবিটা বার করতে মোটামুটি 4-5 ঘন্টা সময় লাগিয়ে দেবো, এই লাল কালির ব্যবহার কোন কোন ক্ষেত্রে। সুতরাং আমি করে দিলে তো 2 মিনিটের ভিতরে আপনি একবার দেখলে হয়ে যাব। তো আশা করি পড়বেন। আমি যে কষ্ট করে উত্তরগুলি লিখছি, প্রত্যেকটা কথাই তো লেখা লাগছে। এই প্রশ্নটা যে আমি তৈরি করছি, আপনি দেখেন এখানে প্রত্যেকটা অক্ষর তো আমার লিখতে হয়েছে, এবং প্রশ্নগুলি বার করে লেখা লাগছে, উত্তরগুলি লিখছি, সবগুলি উত্তর লেখা আছে। তো উত্তরগুলো আমি পিডিএফ ফাইলে দিয়ে দিব, সবাই মোবাইলে পড়ে নেবেন। একবার দুইবার পড়লেই কিন্তু আপনার একদম হয়ে যাব। এর উপরে আমরা পরীক্ষা নিব। আচ্ছা, কোন কোন মামলায় এজাহার হয় না, ওইটা আমরা তো পড়ছেন। এই যে কোন কোন মামলায় এজাহার, ও এর আগে আছে রিসিপ্ট রেজিস্টারে কয়টা অংশ, এটা এই প্রশ্ন পড়াইছি। রিসিপ্ট রেজিস্টারের 5টা অংশ। আচ্ছা, এটা পড়াইছি, এই জন্য পরেরটা যাই। 25 নম্বরে কোন কোন মামলায় এজাহার হয় না। এজাহার হয় না কোন কোন মামলায়, এটা কিন্তু একটা ভালো একটা প্রশ্ন। অর্থাৎ নন এফআইআর মামলা, নন এফআইআর মামলায় হচ্ছে আপনার এজাহার হয় না। তো এই নন এফআইআর মামলাগুলি কোনগুলি। নন এফআইআর মামলায় বলতে আমরা বুঝি যে সমস্ত মামলায় এজাহার হয় না সেগুলি হচ্ছে পিআরবি 254-তে বলছে যে সমস্ত মামলার এজাহার হয় না। যেমন পেনাল কোড আইনে 176, 221, 182 এই ক্ষেত্রে এজাহার হয় না। তারপর ফৌজদারি কার্যবিধি 107 থেকে নেয়া 109, 110 এজাহার হয় না। মোটরযান আইনের 34, মোটরযান আইনের বিভিন্ন ধারা এজাহার হয় না। পুলিশ আইনের 34-এর ক্ষেত্রে এজাহার হয় না। তা রেলওয়ে আইনে এজাহার হয় না। এই বিভিন্ন আইনে এজাহার হয় না, আমি তালিকাটা দিয়ে দিব। আচ্ছা, তারপর দেখেন কোন কোন ব্যক্তির হাত করা পরানো যায়। দেখেন এখানে প্রশ্নটা কিন্তু অন্যরকম হয়েছে। কোন কোন ব্যক্তিদের হাত করা পরানো যায়, অর্থাৎ কোন কোন ব্যক্তিদের হাত করা পরানো যায় না। আপনি যদি একটু সহজ করে লেখেন, যে সমস্ত ব্যক্তিদের হাত করানো পরানো যায়। প্রশ্নটা হচ্ছে কোন কোন ব্যক্তিদের হাত করানো পরানো যায় না। কোন কোন ব্যক্তিদের হাত করা পরানো যায়, যে সমস্ত ব্যক্তিদের যায় না এদেরকে ছাড়া অন্য সবাইকে পরানো যায়। আপনি এইভাবেও কিন্তু বলতে পারেন।
অর্থাৎ কাদেরকে হাতকড়া পরানো যায় না? মহিলা হইলে হাতকড়া পরানো যায় না, বৃদ্ধ হইলে যায় না, শিশু হইলে যায় না, সাক্ষীকে গ্রেপ্তার করলে যায় না, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে মানে কোনো কারণে যদি গ্রেপ্তার করা লাগে সেই ক্ষেত্রেও আপনার সাক্ষীকেও তো হাতকড়া পরানো যায় না। আসামি যদি সন্ত্রাসী কার্যক্রম না করে সেই ক্ষেত্রে হাত করানো যায় না। আবার প্রশ্নটা কিন্তু করছে কোন ক্ষেত্রে যায়, একটু উল্টায় দিছে। অর্থাৎ আপনি লিখবেন, উত্তরটা লিখবেন, আসামি যদি আপনার পুলিশে অ্যাগ্রেসিভ আচরণ করে, আসামি যদি পুলিশের নিকট থেকে আপনার ছুটে যেতে চায় বা আসামি যদি আক্রমণাত্মক আচরণ করে, এই ক্ষেত্রে হাতকড়া পরানো যায়। আর অথবা আসামি যদি দুর্দর্শ হয় সেই ক্ষেত্রে হাতকড়া পরানো যায়। আসামি যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে হাতকড়া পরানো যায়। পিআরবি কত? 330। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, এরপরে আসেন পুলিশ কোনো মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার পর কি কোনো মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার পর কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুনরায় তদন্ত করতে পারেন? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে কোনো মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়ার পর ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া তদন্ত করতে পারেন? হ্যাঁ, ফাইনাল রিপোর্ট দেওয়ার পর যদি নতুন কোনো তথ্য পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারেন। ধারা হবে পিআরবি 277। আশা করি মনে রাখবেন, এটা সহজ প্রশ্ন। মানে ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়াই তদন্ত করা যাবে। একটি মামলায় ক্র্যাশ ম্যাপ অঙ্কন করুন এবং ক্র্যাশ ম্যাপের ব্যবহার পদ্ধতি আলোচনা করুন। ক্র্যাশ ম্যাপের ত্রুটি দূর করার উপায় আলোচনা করুন। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু ক্র্যাশ ম্যাপটা আপনার নিজের তৈরি করে নিতে হবে। ক্র্যাশ ম্যাপটা তো আপনি কম্পিউটারে আঁকা তো কঠিন হয়ে যাবে, যার কারণে ক্র্যাশ ম্যাপটা আপনি একটা ওই যে মিতলাসের ছবি, বাড়িঘরের ছবি, এইগুলি একটু নিজেরা একটু আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা উত্তরটা আমি দিয়ে দিব। 21 নম্বর প্রশ্ন যান। রিকল কাকে বলে? রিকলের উদ্দেশ্য কি? রিকলের বৈশিষ্ট্য আলোচনা করুন। অর্থাৎ রিকল কাকে বলে? 21 নম্বর প্রশ্ন সবাই দেখেন, রিকল কাকে বলে? রিকলের উদ্দেশ্য কি? রিকল, অভিযুক্ত আসামি গ্রেপ্তারি পরোয়ানায় মুলতবি হলে, অভিযুক্ত আসামি যদি আদালতে আত্মসমর্পণ করে। আবার দেখেন, রিকলটা কি? রিকলটা হচ্ছে যদি কোনো আসামি আদালতে আত্মসমর্পণ করে, অর্থাৎ আদালত যদি কোনো আসামিকে গ্রেপ্তার না করার জন্য নির্দেশ দেয়, অর্থাৎ আসামি যদি আপোষ নিষ্পত্তি করে ফেলা, অর্থাৎ তাকে গ্রেপ্তার না করার জন্য আদালতে যে নির্দেশ দিবে ওইটার নামই হচ্ছে আপনার রিকল। অর্থাৎ রিকল পাওয়ার পর পুলিশ অফিসার কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে পারবে না। এরপরের প্রশ্ন দেখেন, রিকলের উদ্দেশ্য কি? রিকলের উদ্দেশ্য হচ্ছে রিকল পাওয়ার পর কোনো ব্যক্তি গ্রেপ্তার না করা। ভালো করে বুঝেন, অন্যদিকে ধ্যান দেন না। রিকলের উদ্দেশ্য কি? পরীক্ষার মধ্যে আসলো। রিকল মানে কি? রিকলটা হচ্ছে আদালত থেকে কোনো নির্দেশ গ্রেপ্তার না করার জন্য। আচ্ছা, রিকলের উদ্দেশ্য কি? রিকলের উদ্দেশ্য গ্রেপ্তার না করা। বিষয়টা বোঝাইতে পারছি? যদি আসে যে রিকলের উদ্দেশ্য কি, রিকলের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রেপ্তার না করা। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, এরপরে দেখেন, রিকলের বৈশিষ্ট্য আলোচনা করুন। এটা একটা ভালো প্রশ্ন। রিকলের বৈশিষ্ট্য হচ্ছে মামলার সূত্র তারিখ উল্লেখ থাকতে হবে, আসামির নাম ঠিকানা থাকবে, আদালতের সিলমোহর থাকবে, আর যে তারিখে জামিন দেওয়া হয়েছে সেই তারিখ থাকবে। বিষয়টা বুঝছেন তো নিশ্চয়ই? মানে রিকলের বৈশিষ্ট্য, অর্থাৎ রিকলের মধ্যে কি কি থাকবে? রিকলে থাকবে আসামির নাম ঠিকানা, মামলার তারিখ, মামলার ধারা, তারপর হচ্ছে কয় তারিখে তারে জামিন দেওয়া হয়েছে, কয় তারিখে রিকল দেওয়া হয়েছে, আর আদালতের সিলমোহর। এটি হচ্ছে রিকলের উদ্দেশ্য, রিকলের বৈশিষ্ট্য। সহজ একদম। জেনারেল ডায়েরি লিপিবদ্ধ সংরক্ষণের দায়িত্ব কার? সংগৃহীত জেনারেল ডায়েরি কি কি বিষয় তথ্য লিপিবদ্ধ করা হয়? আচ্ছা, জেনারেল ডায়েরি সম্পর্কিত আলোচনা পিআরবি 377টা একদম ভালোভাবে পড়বেন। যাদের কাছে মেন বই আছে, অবশ্যই মেন বই যদি না থাকে মেন বইটা একটু সংগ্রহ করবেন। কারণ হচ্ছে পিআরবি থেকে কিন্তু অনেক এমসিকিউ থাকে, অনেক প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। সুতরাং এই জন্য পিআরবি মেন বইটা সবাই একটু কষ্ট করে হলেও, একটু দাম দিয়া হলেও সংগ্রহ করে নেবেন। কারণ হচ্ছে আপনাকে একটু তো মানে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা হচ্ছে, কেউ বই কিনে কেউ পৃথিবীতে দেউলিয়া হয় না। ওই যে আমরা পড়ছিলাম ছাত্র জীবনে মুস্তফা আলীর বই কেনা প্রবন্ধের মধ্যে, যে আসলে বই কিনে কেউ দেউলিয়া হয় না। আপনি বই কিনবেন, এতে কেউ আপনি দেউলিয়া হবেন না। এতে হয়তো অর্থ কিছু খরচ হবে, এটা খরচ না, এটা একটা ইনভেস্ট। তো আমরা দেখেছি যে আগে আমরা শুনছি যে একটা এএসআই র্যাঙ্ক নিতে গেলেও 10-12 লাখ টাকা খরচ করা লাগছে। তো এইখানে তো আপনি এত টাকা খরচ করা লাগতেছে না, আপনার তো হয়তো মাত্র কয়েকশো টাকা বই কিনলে, 1-2 হাজার টাকার বই কিনলে আপনার দেখবেন যে সব হয়ে যাইতেছে। আমি এরকমও শুনছি যে 14 লাখ টাকা দাও এএসআই র্যাঙ্ক নিছে।
তো এইটা তো আসলে এখন তো আর এটা লাগতেছে না, এখন তো আপনার মানে শোনা শোনা শুনছি, কতটুকু সত্য এটা তো আর জানি না, বলে আর কি অনেকে। কিন্তু এখন দেখেন, এখন তো আপনার এই সিস্টেম নাই, এখন আপনাকে লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে তারপর আপনাকে প্রমোশন নিতে হবে। তো সুতরাং আপনাকে এই এইটুকু তো করতে হবে। তো আশা করি বই কিনে নেবেন, কারণ বই কিনলে আপনি কখনোই দেউলিয়া হবেন না। নেক্সট প্রশ্ন দেখেন। আচ্ছা, রিকল। জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি কাকে বলে, এটা একটু ভালো করে পড়বেন বইয়ে। ব্রিফ কাকে বলে, ব্রিফ কে প্রস্তুত করেন, ব্রিফ তো আগে, ব্রিফ ব্রিফ তো আগেই পড়ছি, ব্রিফ কে কে প্রস্তুত করেন, প্রস্তুত করেন কোড ইন্সপেক্টর। ব্রিফ পৌঁছার পর কি করতে হবে এটা আগে পড়ছি, হচ্ছে ব্রিফ প্রস্তুত করেন, ওই যে ব্রিফ কে দেয়, ব্রিফ তো কোড থেকে দেয়, কোড ইন্সপেক্টর। মালখানার দায়িত্বপ্রাপ্ত একজন এএসআই, মালখানা রেজিস্টার, মালখানা রক্ষণাবেক্ষণ পদ্ধতি। এটা কি, এই প্রশ্নটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু একটু মুখস্থ করতে সময় লাগবে। ওটা ওই যে এই যে 526-এর ক খ গ গ হ উম এরকম বর্গীয় জ পর্যন্ত আছে, সুতরাং এটা একটু বাসায় দেখবেন এবং মুখস্থ করে নেবেন। মালখানা 526, তবে 526 লেখেও যদি কেউ আপনার মোটামুটি লেখে আসতে পারে তাও মার্ক পাবে। তারপরে প্রশ্ন দেখেন, খুনসহ ডাকাতি মামলায় এজাহারভুক্ত আসামি রহিমের 10 বছর কারাদণ্ড হয়েছে, এখন কোন কোন রেজিস্টারে সে উঠাবে? আচ্ছা, সংকেত দিয়ে দিছে। তো আমরা মোটামুটি প্রশ্নগুলি আমাদের পড়া হয়েছে, মানে কিছু প্রশ্ন সামনের দিকে আগে পড়ায় ফেলছিলাম, অর্থাৎ আগে পড়াইছি, এই জন্য আজকে পিছন থেকে ধরলাম। তো আসলে আমি আপনাদেরকে ওয়াদা দিছিলাম যে সড়ক পরিবহন থেকেও একটু কয়েকটা প্রশ্ন ধরবো। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা পিআরবির উপরে আগে পরীক্ষাটা নিব, পরীক্ষাটা নিয়ে তারপর সড়ক পরিবহনের উপর পরীক্ষা নিব। সড়ক পরিবহনের আগে এমসিকিউ নিব, তারপর রিটেন নিব, 50 মার্কের এমসিকিউ নিব। তো আজকে সড়ক পরিবহনটা আমি একটু এমনি পড়াবো, কারণ অদা দিচ্ছি যেহেতু, কিন্তু সড়ক পরিবহনটা পড়া থাকবে না, পড়া থাকবে শুধু পিআরবিটা, পিআরবির পিডিএফ ফাইলটা, অর্থাৎ প্রশ্ন সহ, অর্থাৎ পিআরবি পিডিএফ যে ফাইলটা আছে প্রশ্ন সহ, এখানে যতগুলি প্রশ্ন আছে এবং উত্তর সহ আমি এই ফাইলটা দিয়ে দিব সবার গ্রুপে। সবাই কিন্তু আমি যে কষ্ট করে লেখলাম, কষ্টের মূল্যায়নটা করবেন, পড়বেন। কারণ এখন আমি যদি বলি যে লাল কালির ব্যবহার বই থেকে খুঁজে খুঁজে বার করেন, তো এটা বার করতে আপনার লাগবে 5 ঘন্টা, তাও আপনার এত সময় তো নাই। এখন আমি যদি বার করে রেডি করে দিই একটা পেজের মধ্যে, তখন আপনার জন্য পড়তে সুবিধা হয়ে যাবে। তো এই জন্য এই আমি যদি বলি যে থানায় কয়টা রেজিস্টার আছে, তো পিআরবিতে তো বইয়ের মধ্যে কয়টা রেজিস্টার আছে এবং কোন কোন গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলি আলোচনা করুন, গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলি আলোচনা করুন। এখন এই গুরুত্বপূর্ণ রেজিস্টার করতে গেলে আপনার লাগবে আধা ঘন্টা। এখন আমি লেখা একদম স্পষ্টভাবে সুন্দরভাবে লিখে দিয়ে দিব, প্রতিটা প্রশ্নের উত্তর আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব, সবাই মোবাইলে ডাউনলোড করে অবশ্যই সবাই দেখবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর পড়বেন। এর উপরে ইনশাল্লাহ পরীক্ষা নিব এবং গুরুত্ব সহকারে লেখাপড়া করবেন, সময় নষ্ট করবেন না, বাসায় বাসায় পড়বেন। যখনই সময় পাবেন তখন বই নিয়ে বসবেন। খালি ঘোরাঘালি করলে বা মোবাইল দেখলে, ফেসবুক ঘোরা এই সেই করলে কিন্তু আপনার তাইলে আর প্রমোশন কিন্তু হবে না, আপনার কষ্ট করতে হবে। এখন আসলে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নাই, প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে। আচ্ছা, এখন যে অল্প কয়েকটা মিনিট সময় আছে, এটা একটু আমরা সড়ক পরিবহনটা একটু ধরি। দেখেন, সড়ক পরিবহনটা কিন্তু আমরা 126টা ধারা পড়াইছি। আজকে সড়ক পরিবহনের উপর কোনো মানে এমনি এটা পড়া থাকবে না, পড়া আমি দিব শুধুমাত্র সড়ক পরিবহনের প্রশ্ন উত্তর আজকে দিব না, জাস্ট যেহেতু ওয়াদা দিছি যে সড়ক পরিবহনটা পড়াইছি, এই জন্য একটু প্রশ্ন ধরবো, দুই একটা প্রশ্ন আমি সড়ক পরিবহন থেকে আলোচনা করব। দেখেন সড়ক পরিবহন প্রশ্ন কিরকম, এটারও প্রশ্নগুলি সব করা আছে, প্রত্যেকটা আইনের কিন্তু এরকম আমি শিট করে প্রশ্ন বাহির করে ফেলছি। মোটামুটি উত্তরও লেখা শেষ, উত্তর অল্প কিছু বাকি আছে, ম্যাক্সিমামই লেখা হয়ে গেছে। এখন এই কষ্টগুলি আপনাকে মানে পড়তে হবে। এখন আমি কষ্ট করে লেখলাম, কিন্তু আপনার কাজ হচ্ছে এখন পড়া। প্রথম প্রশ্নটা দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন পুলিশ অফিসার কোন কোন অবস্থায় সড়ক পরিবহন আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? এখানে দেখেন, একজন পুলিশ অফিসার কোন অবস্থায় সড়ক পরিবহন আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, অর্থাৎ পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন এই প্রশ্নটার আপনার সড়ক পরিবহন আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ধারা কত, এটাকে আপনি আগে বুঝতে হবে। সড়ক পরিবহন আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ধারা হচ্ছে 110, অর্থাৎ পুলিশ অফিসার 110 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন গ্রেপ্তার যে করবে, শুধু 110 ধারাই সে গ্রেপ্তারের ক্ষমতা, কিন্তু কি অপরাধ করলে গ্রেপ্তার করবে এইটাও কিন্তু 110 ধারার ভিতরে আছে। প্রশ্নটা আবার দেখেন যে
পুলিশ অফিসার কোন অবস্থায় সড়ক পরিবহন আইনের বিনা পরোয়ানায় গ্রেপ্তার? কোন অবস্থায়? প্রশ্ন দেখেন কি লিখছে, কোন অবস্থায়। এখন কোন অবস্থায় সড়ক পরিবহনে বিনা পরোয়ানার গ্রেপ্তার হয়েছে 110, কিন্তু অবস্থাটা কি? অবস্থাটা হচ্ছে আমি বলি সড়ক পরিবহন আইনের 43 ধারার শর্ত যদি কেউ না মানে। আচ্ছা, 43-এ কি বলছে, ওই যে মনে আছে, 42-এ হচ্ছে ট্রাফিক সাইন মানতে হবে, আর 43-এ হচ্ছে আপনার অতিরিক্ত ওজন বহন করা যাবে না। যদি এই অতিরিক্ত ওজন বহন করে তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। তারপর আবার বলছে 66-তে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স না থাকলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। আবার 72-এর অপরাধ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 75-এ, 84, 87, 89, 92, 95 এই ধারাগুলি যদি কেউ না মানে তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। তো এইটার উত্তরও আমি লিখে দিব। তাহলে প্রশ্নটা কিরকম হইতে পারে সড়ক পরিবহন আইনে? সড়ক পরিবহনে অনেকগুলি প্রশ্ন তৈরি করা আছে, একদম A to Z প্রত্যেকটা ধারা ওয়াইজ থেকে আমি প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন এই যে প্রায় 37টা প্রশ্ন। এত প্রশ্ন হয় না, তথাপিও খুঁজে বাহির করে আমি সড়ক পরিবহন থেকে প্রশ্ন তৈরি করছি। তো আশা করি এটা পড়বেন। তো এইগুলির উত্তরটা আমি পরে দিব। তাহলে সড়ক পরিবহনের বিনা পরোয়ানায় গ্রেপ্তারটা বুঝলেন 110 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হয়। আচ্ছা, তারপরে দেখেন, ক নামক একজন ট্রাক চালক নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করে এবং পার্কিং নিষিদ্ধ স্থানে গাড়ি দাঁড় করে রাখে, এই ক্ষেত্রে তার শাস্তি। এটা 2 নম্বর প্রশ্ন। অর্থাৎ এই ক নামক ড্রাইভার নির্ধারিত স্থান ছাড়া অতিরিক্ত, অর্থাৎ ক নামক ড্রাইভার অতিরিক্ত ওজন, একটু আগেই বললাম, যদি অতিরিক্ত ওজন বহন করে তার 43 ধারার সে অপরাধ লঙ্ঘন করছে, অর্থাৎ 43 ধারার শর্ত তার লঙ্ঘন করছে। আচ্ছা, এই অতিরিক্ত ওজন বহন করার কারণে তার শাস্তি হবে 85 ধারা অনুযায়ী। ঠিক আছে, তার 85 ধারা অনুযায়ী তার শাস্তি হবে। আচ্ছা, আর কি অপরাধ করছে? নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে পার্কিং করছে, অর্থাৎ নির্ধারিত স্থান ছাড়া, ওই যে 47-এ আছে, নির্ধারিত স্থান ছাড়া পার্কিং করতে পারবে না। যদি কেউ করে তার শাস্তি হবে 90 ধারা অনুযায়ী, ওই যে 5000 টাকা জরিমানা হবে। আশা করি বিষয়টা বুঝছেন। তো এইভাবে আপনার প্রশ্নগুলি উত্তরটা শিখে ফেলতে হবে। তারপরে দেখেন, পুলিশ অফিসার কি ঘটনাস্থলে জরিমানা আদায় করতে পারে? হ্যাঁ, দেখেন এই সড়ক পরিবহন আইনের প্রশ্নটা করছে যে পুলিশ অফিসার কি ঘটনাস্থলে জরিমানা আদায় করতে পারবে, মানে ড্রাইভারের কাছ থেকে ঘটনাস্থলে জরিমানা আদায় করতে পারবে, এবং জরিমানা যদি না দেয় তার শাস্তি কি? দেখেন এখানে আছে প্রশ্নটা, জরিমানা আদায় করতে পারে, আর জরিমানা না দিলে শাস্তি কি হবে? এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে